আসসালামু আলাইকুম স্যার। ভালো ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। শাহিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আদাব স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাহিনা আপার পড়াশোনা কেমন চলে? চলতেছে স্যার মোটামুটি। মোটামুটি। এসআরেক্টের ধারাগুলো এক শব্দে বলতে পারবেন? কথা বলে না। আপনার এসআরেক্টের ধারাগুলো এক শব্দে বলতে পারবেন? আশা রাখি পারবেন না, বোঝা গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যারা আগামীবার পরীক্ষা দিবেন এইবার না, আপনাদেরকে তো গ্রুপে দুই একবার লিখে দিছি। আপনারা ওই জিনিসগুলো আয়ত্ত নেওয়ার চেষ্টা করবেন। এরপরে ওখানে গুরুত্বপূর্ণ ধারা যেগুলো, এগুলো আমার পেজে আছে। এই যে ইয়েতে এসআরেক্টের গুরুত্বপূর্ণ ধারা যেগুলো, এগুলো আমার পেজে আছে। ওই ধারাগুলো যাতে কোনো মতেই মিস না হয়, বাংলা ইংরেজি দোনোটা শিখে ফেলবেন। যারা আলহামদুলিল্লাহ আগামীবার এক্সাম দিবেন তারা এইবারের পরের বার। এরপরে আসি আজকে আমাদের ইয়ে নিয়ে, প্রোটাইন নিয়ে মোটামুটি কথাবার্তা বলি। এখানে এইবার এক্সাম দিবেন কে কে? শাহিন আপা আছেন না? জি স্যার। আমাদের চট্টগ্রাম আইন কলেজের না? জি। আপনি তো পরীক্ষা মনে হয় সবগুলো দিছেন। এরপরে সব পরীক্ষা দিচ্ছেন যে এরকম আর কেউ আছেন? এই যে এই গ্রুপে যে পরীক্ষাগুলো নিছেন, এরকম দিছেন যে সবগুলো দিছেন যে এরকম কেউ আছেন? আর কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন? হ্যাঁ চিনছি মনে হয়, বলেন। আচ্ছা, বলতেছি যে আমি তো নতুন গ্রুপে ফার্স্ট, তাই আগের আগের ক্লাসগুলোর যে সাজেশন গুলো আছে ওইগুলো তো পাবো না? পাবেন ইনশাল্লাহ, পাবেন না কেন? এটা তো সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। এটা লাগবে আমার, আসলে মিস করে ফেলছি তো। আপনার লাগবে? আপনার কি নাম? সাইমন। ও আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ আগে যে কথা বললাম। হ্যাঁ, চট্টগ্রাম। আজকের মতো সাজেশন দিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু বই পুস্তক নিয়ে স্যার, আমাদের পরীক্ষা ডেট সম্বন্ধে কিছু জানেন? অনেক ফেক রুটিং বেড়ে যাচ্ছে স্যার। এগুলো পরীক্ষা ডেট নিয়ে টেনশন করার ফায়দা নেই, কারণ পরীক্ষা তো একবার যেহেতু ডেট দিছে, ওই ডেট দিবে তখন পরীক্ষা হবে। তবে ওই জিনিসটা যেটা আপনার ফেসবুকে আসছে, এগুলো ফালতু কিছু লোকে এই সমস্ত কাজকর্ম করে। ওই জহির স্যারের মতো সিনিয়র স্যারে একটু বিভ্রান্ত হয়ে গেছিলেন এটা নিয়ে। এইগুলো যারা করছে তারা ভালো কাজ করে নাই, এটা কোনো মতেই উচিত না এই জাতীয় কাজকর্ম করা। আর যারা দেখছে ওই এটা মাথায় রাখবেন, আপনার ওখানে দুইটা সূত্র নাম্বার থাকে, একটা উপরে আর একটা নিচে। একটু উপরে একটা নিচে, তো উপর নিচে দোনোটা মিলে না তারিখ।
তো যা হোক, এটা এডিট করা ছিল, যেটা হয়ে গেছে সেটা শেষ। আমরা ওইগুলোতে কান না দিয়ে পড়াশোনা করি, এবং আপনাদের পরীক্ষার রুটিন হয়তো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিবে। আর পরীক্ষা যেহেতু আজকে কয় তারিখ, 16 তারিখ না? জি স্যার। তাইলে আপনার এই মাসের শেষের সপ্তাহে শুক্র শনিবার যেটা আছে এটাতে, অথবা আগামী মাসের ওই প্রথম সপ্তাহে শুক্র শনিবারে দিবে পরীক্ষার ডেট। ঠিক আছে, এগুলো নিয়ে বেশি চিন্তা করার কোনো কিছু নেই। আর এমনি তো যারা প্রথম পর্বের এক্সাম দিবেন, এখনো মনে করেন কেউ কোনো কিছু করেন নাই, এরকম 1-2 জন আছেন, ওখানেও অডিট হওয়ার মতো কোনো কিছু নেই। আপনারা তো একটা পড়াশোনা করে এই পর্যায়ে আসছেন, একেবারে তো নতুন কেউ নাই। মাস্টার্স ডিগ্রি এগুলো তো সবাই কমপ্লিট করে এখানে আসছে। তাইলে আপনাদের তো পড়ালেখার একটা অভ্যাস আছে, তো মোটামুটি এখনো হাতে যে সময় আছে এই সময় যদি পড়াশোনা করেন তাইলে এক ধরনের আলহামদুলিল্লাহ। তাইলে কি আপনারা এক ধরনের ওখান থেকে পাস করবেন মোটামুটি, এখন থেকে পড়াশোনা করলো, এবং যারা করবেন তারাও ফেল করবেন না ইনশাল্লাহ, তারাও পাস করবেন। তো কোন প্রসেসে পাস করবেন সেটা আজকে বলে দিচ্ছি আমি, যে তাদের পাস করার সোজা হয়ে কি। তাদের পাস করার সোজা হয়ে হচ্ছে, যে অধ্যায়টা আপনি পড়তেছেন সেই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সবগুলো সম্পর্কে একটু ছোটখাটো করে ধারণা নিয়ে নেব, যাতে স্যার আপনি একটা কথা ছিল স্যার, 23-এ আসছে এরকম প্রশ্ন কি আমাদের 24-এ আসতে পারে? পারেন। যে কোনো সাবজেক্টে, মানে 7টা সাবজেক্টেই হ্যাঁ, আসতে পারে। আপনি বাইকের প্রশ্নের সাথে দেশের প্রশ্ন মিলাই দেখেন না, আসছে তো আসছে, সেটা কিন্তু মানে ধরেন 23-এ আসছে, আবার 24-এও আসবে একই প্রশ্ন। হ্যাঁ, আপনার 22 সালে আসছে যে এরকম প্রশ্ন আসছে না, শেষে আমি দেখছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। তাইলে ওইরকম আসবে, কিন্তু কথা হচ্ছে ওইরকম বেশি আসবে না, হয়তো 10 নম্বরের আসবে। বুঝাতে পারছি? আচ্ছা, ওইটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই, আপনার 10 নম্বরের প্রশ্ন আসবে, বেশি আসবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমাদের যে সালের কোশ্চেন গুলো আছে, যারা এখনো ঠিকমতো পড়াশোনা শুরু করে নাই, হ্যাঁ, ধরেন যারা পড়াশোনা শুরুই করে নাই, আমি যেমন স্যার তেমন একটা পড়াশোনা করতে পারি নাই, তো আমি স্যার একটা প্রিলির গাইড কিনেছিলাম জহির স্যারের। আমি স্যার পড়ি ঢাকা ল কলেজে। আচ্ছা, তো স্যার আমি একটা প্রিলির জহির স্যারের একটা গাইড কিনেছিলাম। তো স্যার আমি যদি সালের কোশ্চেন গুলো ধরে ধরে মোটামুটি একটা এভারেজে যদি প্রিপারেশন নিয়ে যাই, তাহলে কি স্যার মোটামুটি কমন পাওয়া যাবে? আপনি একেবারে যে প্রসেসে গেছেন এই প্রসেসে যদি 100% আনসার দিয়ে আসতে পারেন, মনে করেন জি। 5টা প্রশ্ন আপনি টাচ করে আসছেন, স্যার। আলহামদুলিল্লাহ আপনি 50 থেকে 55 পাবেন। তবে এই জি, ক্ষেত্রে সত্য হচ্ছে 2টা। 1 নম্বর সত্য হচ্ছে বানান ভুল করা যাবে না। 1 নম্বর সত্য কি? বানান ভুল করা যাবে না। 2 নম্বর হচ্ছে অসম্পূর্ণ সেন্টেন্স দিয়ে লেখা যাবে না। অসম্পূর্ণ সেন্টেন্স বলতে অনেকে লিখে আপনার মনের ভাব যেটা সেটা প্রকাশ করতে পারে না। আর আপনারা এমনি তো লেখাই একটু দুর্বল, তার কারণ আছে। স্যার আমরা তো দীর্ঘদিনের গ্যাপ স্যার আমাদের। দীর্ঘদিনের গ্যাপ এটা তো বড় কথা না, কেউ অন্যভাবে নিয়েন না। আপনারা তো প্রেম করার সময় চিঠি পত্র লিখেন নাই, এখন সেই সুবাদে আপনাদের এই যে মেসেজ, তারপরে কল দেওয়া, ওইগুলোতে ছিলেন। লেখা লিখতে লিখতে আপনার এখন দেখছেন এই যে কবি টবি কম যে বা উপন্যাসিক কম, তার কারণটা কি? এখন তো এখন লেখা স্যার শুরু করতে হবে এগুলা মনে হচ্ছে। এখন শুরু করতে হবে। এখন তাহলে স্যার প্রেম করে আবার চিঠিপত্র লেখা শুরু করতে হবে স্যার। পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে। এখন আর বয়স নেই, ঠিক আছে? এটা স্যার কথায় আছে না স্যার, ওল্ড ইজ গোল্ড স্যার, ওল্ড ইজ গোল্ড। না, এই পরামর্শ আপনাদের দিব না যে আপনারা তো নিজেরাই স্যার দেখতেছেন। কোনো কিছুর জন্য বয়স নির্দিষ্ট করা ঠিক না। আছে ওল্ড ইজ গোল্ড হতে গিয়ে
এদের নিরপরাধ মানুষজন মারা যাচ্ছেন, এটাও ঠিক না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আসি মোটামুটি 80% বিবাহিত, জি স্যার। আমরা এটা করতে পারি না। আমরা আর সময়ের ফল সময়ের মজা, সেটা উদাহরণ দিই। ভাইয়া 3-4 মাস আগে মূলা কিনছিলাম, কিন্তু তখনের মূলার স্বাদ আর তখনের মূলার স্বাদের মধ্যে অনেক বেশি। তাহলে কি হবে না, আপনার যে সময়ের ফল ওই সময়ে খেতে হবে। এখন যদি আমরা আম খেতে চাই, আমের মজা ওই রকম হবে না, কিন্তু আমরা যখন কমলা খাবো সেটা টক হোক, তারপরও কি অনেক মজা। আচ্ছা যাই হোক, আমরা পড়াশোনায় আসি। আপনাদেরকে যে সাজেশন দিব বলছিলাম, সেই সাজেশনের দিকেই আসি, পড়া হচ্ছে অন্য কথাবার্তা। তাহলে স্যার আমরা কি সালের কোশ্চেনটা ফলো করে পড়ে যাব স্যার? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনি আগে সাজেশন যেটা দিচ্ছি ওইটা নিন। জি স্যার। এরপরে আমাদের এখানে রেগুলার ক্লাস করেন না। আজকে প্রথম জয়েন করছেন, এরকম 5-6 জন আছেন, এবার যে এক্সাম দিবেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, মানে আজকে একেবারে প্রথম। জি স্যার, আজকে আমি প্রথম স্যার। আচ্ছা যারা প্রথম জয়েন করছেন তাদের উদ্দেশ্যে দুটো জিনিস বলি। আইনটা এমন একটা জিনিস, এর ডায়াবেটিসের রুগীকে বলে না অল্প অল্প খাবেন, তারপরে বেশিবার খাবেন। ঠিক আছে, এটা একটা দিক। আবার আপনার ভাবি বলে আল্লাহ রসুলে নাকি বলছে একসাথে যা খাওয়া তা খেয়ে নিতে, তাও পেট ভরে না, কিছুটা খালি রেখে আপনি 6 ঘন্টা পর পর খাবেন বা ডেইলি 3 বার খাবেন। এটা একটা ব্যাপার। তো আসলে ওই ব্যাপারটা ছিল এক্সেপশনাল। আর ডায়াবেটিসের রোগীদের কথা যেটা ডাক্তারে বলে শুধুমাত্র ডায়াবেটিসের রোগীদের জন্য। আমরা যারা আইন পড়তে আসছি, আমাদের পড়াশোনাটাও হবে এই ডায়াবেটিস রোগীর খাওয়ার মতো, যে একসাথে আমরা 6-7 ঘন্টা বসে পড়াশোনা করার মতো আমাদের হাতে কোনো সময় নেই। তাইলে আমরা পড়ালেখা করব কিভাবে? এই যে বারবার করে পড়া, অল্প অল্প সময় নিয়ে, সেটা যে আমি ঘুমাতে গেলাম, বইটা নিয়ে একটু রিডিং করলাম, মুখস্থ না, তাইলে আপনার ঘুমাতে ঘুমাতে কিছু আমার রিডিং করা হলো। এক না হয় আমি কি করলাম, ঘুমাতে গেছি, সকালে যে জিনিসটা পড়ছি সেটা একটু রিভিশন করলাম। তাহলে প্রথম কথা হচ্ছে, আমাদের এখন যারা প্রথম পর্বে পড়তেছেন তাদের 1 নম্বর পড়াশোনা হলো অতটুকু। 2 নম্বর হচ্ছে যাদের পরীক্ষা একেবারে নিকটে, আমরা কেউ তেমন কোনো পড়াশোনা করিনি, তাদের জন্য উপদেশ হলো আপা যেটা বলছেন বিগত সালের প্রশ্নগুলো পড়া। তো বিগত সালের এত বেশি প্রশ্ন আমি উল্টে দেখছি, আপনার বিগত সালে আসলে এত বেশি প্রশ্ন, ওখানের থেকে হুবহু প্রশ্ন কমন আসে না। তাইলে আপনি পড়বেন কি, বিগত সালের প্রশ্নগুলো ধরে ওই প্রশ্নগুলোতে যে পয়েন্ট গুলো আলোচনা করছে সেই পয়েন্টস গুলো ভালো মতো মুখস্থ করে ফেলবেন। এরপর পয়েন্টস গুলো আপনি নিজের মতো বিস্তারিত করবেন। যেমন আমরা এখানে চুক্তি আইন শেষ করছি, আজকে আমরা টট আইন শুরু করব। তাহলে চুক্তি আইনে মোটামুটি দেখা যাচ্ছে কি 4টা থেকে 5টা জিনিস ওখানে বেশি করে আলাপ আলোচনা হয়েছে। একটা হচ্ছে চুক্তি, আর একটা হচ্ছে সম্মতি। একটা ছিল চুক্তি আর একটা হচ্ছে সম্মতি। এরপর আপনার চুক্তির প্রকারভেদ বা শ্রেণী বিভাগ, এগুলো একটার সাথে আর একটা তুলনা। তারপর হচ্ছে আপনার এই অনুচিত প্রভাব, চুক্তিভঙ্গ, প্রতিদান, এই শব্দগুলো আমরা পড়ছি। তাহলে এইগুলো নিয়ে আমাদের কোন কোন পয়েন্ট আছে, তার মধ্যে বিস্তারিত বা বিগত সালে যেগুলো আসছে এক নাগার একেবারে হুবহু ওই প্রশ্ন মুখস্থ করে না ফেলে, বা অত সময় আমরা পাবো না, আমরা কি করব, পয়েন্ট গুলো মুখস্থ করে ফেলবো, আর যার বিস্তারিত লেখছে ওখানে পয়েন্ট গুলোর ব্যক্তি বিশ্লেষণ, সেগুলো একটু রিডিং করব। এরপর পরীক্ষায় যখন আসবে বা নিজেরা রেগুলার ঘন্টাখানেক ওইগুলোর উপর লেখাশোনা করব, লিখবো নিজের মতো করে। আপনি মাথায় নিবেন, ওই পরীক্ষকে যারা খাতা কাটবেন ওনাদের এগুলো সবগুলো দেখার, অ্যাপ্রোপ্রিয়েট মার্কিং করার মতো ওনাদের সময় নেই। ওনারা কি দেখবেন, যারা এক্সাম দিচ্ছেন ওনারা ভালো মতো খেয়াল করেন। প্রথমে প্রশ্নটা আপনি, অনেকে দেখলাম যে আমি এক্সামের খাতা কাটতে গিয়ে ডিরেক্ট প্রশ্নটা প্রথমে লিখছেন, কোনো দরকার নেই প্রশ্ন লিখার। ঠিক আছে, আপনি শুধু লিখবেন 1 নং প্রশ্নের উত্তর, ক লিখলে খ, খ লিখলে খ, গ লিখলে গ।
এটা লিখে স্যার কতগুলো প্রশ্ন যে হ্যাঁ না উত্তর দিতে বলে তখন মনে হয় ওই লাইনগুলো লিখতে হয় অর্ধেক প্রশ্ন থেকে। আমিও বলতেছি হ্যাঁ না দিলে কি লিখবেন এটাও জি বলতেছি। স্যার এটা এর প্রথম কথা হচ্ছে আপনি ওইটা লিখে শুরু করবেন এবং প্রতিটা খাতায় দেখবেন একটা পরীক্ষার খাতায় নির্দিষ্ট একটা জায়গা থেকে লেখার কথা বলা থাকে। এটা আপনারা খেয়াল করছেন কিনা কি জানি, যে জায়গা থেকে লেখা শুরু করার কথা বলা থাকে তার ঠিক নিচের থেকে আপনাকে লিখতে হবে। তার মানে যেখান থেকে নির্দেশনা আছে লিখার ওখান থেকে লিখতে হবে। এবং আপনারা আলহামদুলিল্লাহ আশা রাখি সবাই অ্যাডভোকেট হবেন। একটা পরীক্ষায় ওখান থেকে না লিখলে খাতাটাই বাতিল করে দিই। এটা হচ্ছে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় যে জায়গা থেকে আপনার লেখা শুরু করতে হয় ওখান থেকে শুরু না করে আপনি অন্য জায়গা থেকে শুরু করছেন, তাইলে আপনার ওই খাতার কাউন্ট করা হবে না, সে প্রথমেই ফেল। যা হোক বাকিগুলোতে হয়তো এক্সামিনার মাইন্ড করে নাম্বার একটু কম দেয়, এটা একটা ব্যাপার। তাহলে যেখান থেকে শুরু করতে হবে ওখানে আমরা প্রথমে লিখলাম, সাপোজ মনে করেন আপনি 3 নম্বর প্রশ্নটা ভালো পারেন, ওখানে 3টা পার্ট, তাহলে 3 নং প্রশ্নের উত্তর ক খ গ দিয়ে আছে না, আপনি কটা লিখলেন। 3 নং প্রশ্নের উত্তর ক, প্রথম বন্ধনী দিয়ে ক লিখে নিচে আন্ডারলাইন দিয়ে নিচে এবার আলাদা প্যারাগ্রাফ করে সুন্দর করে আপনি লিখেন। এই যে প্রশ্ন লিখছেন, কত নম্বর প্রশ্নের উত্তর লিখতেছেন তার থেকে মোটামুটি 1 ইঞ্চি ফাঁক রেখে নিচের থেকে লেখা শুরু করেন আলাদা প্যারাগ্রাফ করে। এরপরে মনে করেন প্রশ্ন সাপোজ আমাদের চুক্তি শ্রেণী বিভাগ আলোচনা করো, তাইলে আপনার এই যে যদি প্রশ্ন হয় আপনার প্রথমে ভূমিকায় গেলেন, চুক্তি কি জিনিস, চুক্তি নিয়ে একটু 1 লাইন 2 লাইন লিখলেন, তারপর আপনার ওই চুক্তি কে কে করতে পারে এই কথাটা লিখে বা কোন কোন চুক্তি বৈধ হবে আপনার মতো করে আপনি সূচনা লিখে তারপরে লিখেন যে আইনবিজ্ঞানীরা চুক্তিকে নিম্নোক্ত ভাবে শ্রেণী বিভাগ করছে। এই যে বৈধ চুক্তি, অবৈধ চুক্তি, বাতিলযোগ্য চুক্তি যেগুলো আছে সেগুলো একটার নিচে একটা সুন্দর করে লিখবেন। বাম পাশ থেকে যে মার্জিন আপনারা দেন সেটা খাতা মাস করে হোক, তারপরে খাতা মার্জিন টেনে হোক, যেভাবে হোক, মাস করলেও চলে মার্জিন করলেও চলে, মার্জিনের থেকে 1 ইঞ্চি ডান পাশে করে আলাদা প্যারাগ্রাফ করে লিখবেন, একটা নিচে একটা। চুক্তি শ্রেণী বিভাগ নিয়ে যখন আপনি আলোচনা করবেন, স্যার বেসিক্যালি পড়বে আপনার কোন কোন শ্রেণীর কথা আপনি লিখছেন সেগুলো। আর যারা ইংলিশে একটু ভালো তারা যদি ওইটার ইংরেজিটাও লিখতে পারেন আর একটু সুন্দর হয়। আর না পারলে যদি চেষ্টা করছেন একবার দেখেন যে না আপনার হচ্ছে না, তাহলে দরকার নাই ওই বাড়তি কাজে যাওয়া। যারা পারেন তাদের জন্য। এরপরে মনে করেন এটা লেখা শেষ, তার নিচে প্যারাগ্রাফ করে লিখেন নিম্নে ওইগুলো বিস্তারিত ভাবে আলোচনা করা হলো, চুক্তি শ্রেণী বিভাগ বিস্তারিত ভাবে আলোচনা করা হলো দিয়ে এর নিচের থেকে যে পয়েন্ট গুলো করে দিয়েছেন সেটা প্রথমে যেটা দিয়েছেন সেটা দেন। সাপোজ মনে করেন আপনার বাতিলযোগ্য চুক্তি, তাইলে আপনি বাতিলযোগ্য চুক্তি লিখে নিচে ক দিয়ে বাতিলযোগ্য চুক্তি লিখে বা 1 নাম্বার দিয়ে বাতিলযোগ্য চুক্তি লিখে এবার চুক্তির ডান পাশ থেকে লিখবেন না, ওই লাইনের ডান পাশ থেকে আর লিখবেন না, অতটুকুতে শেষ। নিচে চুক্তি যেখানে লেখা সেই চুক্তির নিচ থেকে আপনি লেখা শুরু করে আলাদা প্যারাগ্রাফ সুন্দর মতো লিখে আসেন, যাতে আপনি এক্সামিনারে বুঝতে পারে ওই পয়েন্টটা আপনি আলোচনা করছেন। এরপরে এই পয়েন্ট লেখা শেষ, 2 নাম্বারটা আলোচনা করতেছেন না, তখন 1/2 ইঞ্চি বা তার চাইতে আর একটু বেশি জায়গা ফাঁক রেখে আপনি ওই পয়েন্টটা লেখা শুরু করবেন। তাও প্রথমটা যেভাবে লিখছেন সেভাবে এর পয়েন্টটা লিখে ডান পাশ থেকে লিখবেন না, তার নিচের থেকে আলাদা প্যারাগ্রাফ করে লিখবেন। তার মানে কি আপনি যে মূল আইনগুলো জানতেছেন, বেসিক্যালি যে জিনিসগুলো আলোচনা করতেছেন এটা সম্পর্কে যে আপনার ধারণা আছে সেটা আপনি স্যারকে যেগুলো সবগুলো লিখছেন এটা দেখানো। উনি তখন আপনার কি করবে, আপনি যে পয়েন্টস গুলো লিখছেন ওইগুলোতে দাগ দিয়ে গিয়ে এই যে 1-2টা উদাহরণ লিখলেন তাও আলাদা প্যারাগ্রাফ করে, সবগুলোতে লেখার দরকার নেই, বিভিন্ন ধরনের চুক্তি যেগুলো আছে এগুলো 1-2টাতে উদাহরণ দিলেন। এরপরে মুসলিম আইনের খাতা কাটতে গিয়ে যারা ওই আউল আর হ্রদের হ্রদ নাকি কি একটা পয়েন্ট আছে এটা যে আলোচনা করছে, অনেকে খুব সুন্দর আলোচনা করছে যে উদাহরণ দিয়ে একেবারে সুন্দর। এক্সাম দিছেন ভাইয়ের কাছে খাতাগুলোর প্রিন্ট আছে, আপনারা সবাইকে শুক্রবারে থাকতে বলিয়েন, আগামী শুক্রবারে শুধু সেই খাতার উপর স্পেশালি আলোচনা করে দিব। বা আপনি যে যার খাতা সে যদি আসেন বা তার খাতা যদি সামনে থাকে তাহলে এই যে বিভিন্ন পয়েন্ট খাতার গুলো নিয়ে
আলোচনা করে দিলে আপনি বুঝতে পারবেন যে বাকি ইয়েগুলো প্রশ্নগুলো ওইটার মতো লিখলে হবে। আপনি যে প্রশ্নটা ভালো লিখছেন ওইটার মতো করে বলে দিলাম। তো যা হোক, এটা করলে হয় কি আপনি যে আপনার বেসিকটা ভালো, আপনার প্রিভিয়াস পড়াশোনা ভালো, আপনার লেখালের স্টাইলটা ভালো, এইটা বুঝে যায়। এইটাতে অনেক কিছু এক্সামিনারে আপনার চিন্তা করতে পারে। এখানে আমাদের সবার এক এক ধরনের সীমাবদ্ধতা, ভাই এই ধরনেরও দেখছি যে আজকে কি বার, রবিবার না, আপনার সোমবারে সিজার হয়েছে, সে শুক্রবারে গিয়ে পরীক্ষা দিছে। আপনারা ভাইয়ের আইডিতে গেলে দেখবেন জিনা তারা জ্যোতি নামে জামালপুরের এক মেয়ে, পুলিশের ওয়াইফ। সে গতবারের আগের বার যথাসম্ভব এই যে ওই সময় আমাকে ফোন দিছে সিজারের 2 দিন পরে, মঙ্গলবারে। সে আমারও ফোন দিয়ে বলে যে ভাই এখন তো আমার তো এই অবস্থা, আমি কি এক্সাম দিতে পারবো বা আমি পাস করতে পারবো? একে বললাম যে আপনি কোনো চিন্তা করিয়েন না, কালকে আমারও নক দিয়েন রাতে বুধবারে, আমি আপনাকে শুধু 5টা প্রশ্ন বলবো, ওই 5টা থেকে 3টা আপনি ভালো মতো লিখিয়েন, আশা রাখি 3টা প্রশ্ন আসবে, আর বাকিগুলো আপনি আপনার মতো করে লিখে আসিয়েন, ইনশাল্লাহ পাস করবেন। তো যা হোক, ওই মেয়ে 2nd ক্লাস পাইছিল। এগুলো এলএলবি ফাইনালের কথা বলতেছি, পিলিতেও না। সুতরাং আপনাদের যাদের একেবারে কোনো প্রস্তুতিও নেই, তাদেরও ভয়ের কোনো কিছু নেই। এই ক্ষেত্রে ফ্রিলিতে আপনি যদি 5টা প্রশ্ন পাস করে আসেন, মোটামুটি 2টা প্রশ্ন মোটামুটি লিখছেন ভালো করে, তাও আপনাকে 10-11 দিয়ে আপনি 20-22 পাবেন। আর 3টা প্রশ্ন তুলনামূলকভাবে প্রথমে যে 2টা লেখছেন ওইটার মতো লিখতে পারেন নাই, তারপরও আপনাকে 318 দিবে। তাইলে আপনি 20-22-এর সাথে যদি 18 পান, পাস করছেন, তো আবার তো পরীক্ষা দিতে হচ্ছে না। বা আর একটু চেষ্টা করবেন, আর একটু ভালো করলে হয়তো 41-42 এভারেজে পাবেন। তাহলে স্যার আমাদেরকে তাহলে স্যার সব সাবজেক্টের একটু কোশ্চেন দিয়ে দেন না স্যার, আমরা তো ভালোই করতে চাই স্যার। এখন বলবে, আমরা তো বলেই দিলাম প্রথম যে আমরা শীতের ফসল খেতে চাই গ্রীষ্মে, ঠিক আছে? টমেটো যখন 150 টাকা কেজি বিক্রি করে, তখন 200 টাকা বিক্রি করে, তখন আমরা টমেটো খেতে চাই। এখন সময়ের কাজ সময়ে করে না, অসময়ে। আপনাদের 3 মাস থেকে ক্লাস নিচ্ছি, আপনাদের কারো এরকম দেখা নেই। এখানে যারা রেগুলার 10-12 জন ক্লাস করতো, তাদেরকে বলছি যে তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলিও এই প্ল্যাটফর্মে তো বেশি টাকা পয়সা নেয় না। এখন ওই নাম বলবো না, যে কোনো এক জায়গা থেকে আমাকে গত 15 দিন থেকে জয়েন করতেছে ওনাদের গ্রুপে একটু ক্লাস নিতে। এমনি আমি বেসিক্যালি পড়াই বার কাউন্সিলের স্টুডেন্ট বা এলএলবি ফাইনালের স্টুডেন্ট। তার মধ্যে ফার্স্ট পার্টের স্টুডেন্ট পড়ানো আমার একটু যেহেতু তত বেশি প্রয়োজন নেই, ঝামেলা লাগে। তার উপরে সপ্তাহে আমি একদিন এই প্ল্যাটফর্মে ক্লাস নিই। এখানে ক্লাস না নিয়ে তো আমি আর অন্য কোনোখানে গিয়ে ক্লাস নিতে পারিনি, এটা সুন্দর দেখাই না। আপনি আমাকে 10,000 টাকা দিলেন আর কি, কিন্তু এই টাকার মূল্য আমার কাছে কোনো কিছু না। জীবন অনেক টাকা পয়সা কামাইছি আলহামদুলিল্লাহ, দেখছি বা আরো দেখবো, কিন্তু ওই টাকা পয়সা থাকে না, ঠিক আছে? সেই সুবাদে নেওয়া হয় না। সেই কারণে আপনাদের যারা পরিচিত আছে বা পরবর্তীতে আপনাদের অনুজ যারা আছে, তাদেরকে বলিয়েন এই প্ল্যাটফর্মে আমরা ওই প্রথম পর্বের ক্লাস সারা বছর রেগুলার নেওয়া হয়, ঠিক আছে? আর আমার জানা মতো এখানে কারো কাছ থেকে বেশি টাকা পয়সাও নেয় না। মাসে হয়তো উনি এই যে 10 থেকে 12টা ক্লাস নেন, বা সপ্তাহে 2টা বা 3টা ক্লাস, হয়তো সর্বোচ্চ আপনার 1000 টাকা নেন মাসে, না হয় 500 টাকা। যাদের সমস্যা আছে তাদের কাছ থেকে 500 টাকা, আর যাদের হয়তো একটু হিলিবিলি ভালো, তারা যা দেন এর অতিরিক্ত তা নেন, আমি যতটুকু জানি। এই টাকা পয়সা আমাদের গাড়ি ভাড়া এর থেকে বেশি যায়। আপনি যদি রেগুলার কলেজে যেতে চান, উনি যে রাইতে 10টা বাজে ক্লাস নেই, এরপরে টিচারদেরকে দিয়ে, তারপরে কি জানিস আপনার নেট টেট এগুলোর খরচ আছে, সবকিছু মিলিয়ে ওনার ওই রকম ইয়ে থাকে না। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে, যারা নিচ্ছি বা এই উদ্যোগ যারা নিছেন, তাদের চাইতে বাকিদের ইয়াটা হয় বেশি। তো যা হোক, আপনারা এখন থেকে এই প্ল্যাটফর্মেও ওই জয়েন হতে পারেন।
আপনার এখানে তো জি, স্যার, সব ধন্যবাদ, স্যার। একদিন স্যার, আপনি যদি আমার কথা বলতেছেন স্যার, বলি 500 টাকাও কম স্যার, বুঝছেন তো, এটা লজ্জাজনক ব্যাপার, বাট আমি এটা আসলে কাউকে এটা বলতেও আমি চাচ্ছি না। যারা যারা আমার অনুরোধ একটা, আপনারা এই জিনিসটা অভ্যেসটা খারাপ করে ফেলছেন। যিনি 500 টাকা কম দিবেন, আমি ওনাকে ফ্রিতে পড়াই সবকিছু। এই যে আমার বার কাউন্সিলে অনেক স্টুডেন্ট আছে বা এই এতেও আছে, এতেও কম আছে। আপনি স্যার মানে শুধু কথা, এর থেকে আপনাকে কম দিলে ফিসবিলিল্লাহ আপনি ফ্রিতে করেন, আমার কোনো সমস্যা নেই। ফ্রিতে করা লেখে আমি গরিব হয়ে যাব, গরিব হয়ে যাই না। মনে রাখবেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আপনি না, এটা ঠিক আছে স্যার, কিন্তু আসলে স্যার আমার প্রতিষ্ঠানটা তো চালাতে হয় স্যার, এই কারণে একটু স্যার বলছি তো, এইটা তো না দিলে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো যায় না। যদি মনে করেন আপনি এইটা না আসতো, আজকে আমরা এখানে 28 জন 30 জন স্টুডেন্ট এক জায়গায় আমরা কথাবার্তা বলতে পারতাম না। আমি 2022 সাল থেকে অনেক চেষ্টা করছি যে প্রথম পর্বের স্টুডেন্টদের জন্য এই যে ফ্রিতে সপ্তাহে একদিন আমি ক্লাস নিতাম প্রথম পর্বের স্টুডেন্টদের। সর্বোচ্চ 8 থেকে 9 জন পরীক্ষার সময় জয়েন হতো। এখানে রুনা আপা বা মাহিয়া আছেন? সুনামগঞ্জের রুনা আপা আছেন নাকি? আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আছেন আপনি? এই রুনা আপা সাক্ষী, ভাই। উনি সুনামগঞ্জ বাড়ি, আমার কোনো দেশীয় না, আমার বাড়ি চট্টগ্রামে। ওনার সাথে আমার প্রথম পর্বের স্টুডেন্টদের মধ্যে ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, প্রায় 2 বছরের কম না। উনি করতেন ভাইয়া যে ফ্রি ক্লাসগুলো নিতাম, উনি প্রায় ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতেন, কিন্তু রেগুলার অ্যাটেন্ড করার মতো 6-7 জনের বেশি স্টুডেন্ট পাওয়া যেত না। তো যা হোক, আমরা এই কথাবার্তা অনেক বলছি, সেটা আপনারা নিজেরা একটু খেয়াল করবেন। তারপরে এখানে আমরা ফাইনালের ক্লাসও নিই। ফাইনালে স্যার আমি একটা কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলেন। আমরা আসলে রায়হান ভাইয়ের প্রতি আসলে অনেক বেশি কৃতজ্ঞ যে উনি যে এই যে ধৈর্য নিয়ে আমাদের জন্য এত কিছু করছেন। আমরা আসলে রাখাল আপনাদের নাবিল ভাই নাকি আপনি? না স্যার, নোমান আমি নওগাঁর কলেজ। আমরা আসলে কৃতজ্ঞ ভাই যে এত কষ্ট করে আমাদের জন্য, আমরা আসলে গ্রেটফুল তার প্রতি। আসলে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে টাকা দিয়ে তো টাকা দিয়ে পরিমাপ করা না, এটা পরিমাপ টাকা দিয়ে হয় না। এবং আপনাদেরকে বাস্তব আরো দুটো কথা বলি, এই যে জ্যোতি আপা আমাকে টাকা পয়সা দেন নাই, ওইটা নিয়ে আমার কোনো দুঃখ নয় বা ইয়েও নেই। ওনার যে উপকার হয়েছে সেটা ভিন্ন জিনিস। এটা একটু উদাহরণ। এইবার আপনার ইনশাল্লাহ আমার স্টুডেন্ট ভাইরা দিবে, সে ফেব্রুয়ারির 5 তারিখের দিছি। আমাদের চট্টগ্রাম বঙ্গবন্ধু ল টেম্পলের স্টুডেন্ট ছিল। আমি তো প্রতি শুক্রবারে এমনি এখনো আলোচনা করি ফ্রিতে, সময় থাকলে রাতে। তো সে আমার সেই ক্লাসগুলো সবসময় করতো 22 সাল থেকে। দেখি যে একটু ইতস্তত, মানে ক্লাস আমাকে বলবে কি বলবে না, যে তার ওই রকম টাকা পয়সা নেই। আমি তো বার কাউন্সিলের এমসিকিউর জন্য 5000 টাকা করে নিই, সে আমাকে 2000 টাকা দিব আমি পড়াবো কিনা, সে ইতস্তত করে, বলে না। আমি বলি যে আপনি যা পারেন, 2000 হোক 1000 হোক, যা পারেন তা দিয়েন, তবে সত্য হলো একটা, আপনাকে পরীক্ষায় পাশ করে আসতে হবে। এবং আমি যে জিনিসটা আপনাকে পড়াচ্ছি সেটা আপনাকে ধরতে হবে। অসম্ভব ব্রেইনি স্টুডেন্ট, আমি এর মতো ব্রেইনি বার কাউন্সিলে পাইনি। আর আমি যতটুকু বলছি সে পড়ছো এতটুকু, এমসিকিউর জন্য তা, রিটেনের জন্য তা। এখন একটু সে নীরব, এই যে রেজাল্ট পাওয়ার পরে আরো মানসিকভাবে একটু খারাপ হলো। তার পরীক্ষার পরপর আব্বা মারা গেছেন। তো সেই সুবাদে একটু কমেন না, আমার সাথে যোগাযোগ যাতায়াত আছে, সবকিছু আছে। তো সে 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে এমসিকিউ পরীক্ষা যখন দিতে যাবে, তার 2-3 দিন আগে দেখি যে আমার জন্য 2000 টাকা দিছে আরো। এখন এটা কেন দিছেন? উনি যখন বুঝতে পারছেন না, উনি আমাকে যে দিক নির্দেশনা দিছেন, এতটুকুতে আমার প্রিপারেশন হয়ে গেছে, ইনশাল্লাহ আমি পারবো ইয়ে নিয়ে। এবং সে স্টুডেন্ট আমার অনেক বেশি টাকা দিয়েছে, অনেক পুরানো সবাই ছিল। এমসিকিউ রেজাল্ট দেওয়ার পরে সর্বপ্রথম সে ফোন দিয়ে বলছে যে ভাই আমি পাস করছি। আমি বলি যে আপনার অন্য কোনো কিছুর দরকার হবে না, আপনি লেগে থাকেন, ইনশাল্লাহ রিটেনও পাস করতে পারবেন। এবং আমি যেভাবে বলি শুধু অতটুকু লিখবেন, আপনার রিটেনের প্রস্তুতি হয়ে গেছে। যে আপনার এমসিকিউ পারছে, সে রিটেনে খারাপ করার মতো প্রশ্ন হবে না, আপনি পারবেন। শুধু আপনাদেরকে এই যে স্টাইল বলে দিয়েছি, লিখার স্টাইল, ওখানে সাথে শুধু ধারাগুলো যোগ করা,
আপনি যখন প্রথমে লেখা শুরু করবেন, সাপোজ চুক্তি আইন আমরা চুক্তির সংজ্ঞা পড়ছি না কোন একটা সেকশনে, এটা কত ছিল চুক্তি আইনের সংজ্ঞা 2 এর জতে স্যার। 2 এর ঝতে। তাহলে আপনি লেখার সময় আপনি যেখানে চুক্তি নিয়ে লিখতেছেন, আপনাকে প্রশ্ন আসলো চুক্তি কি, চুক্তি কাকে বলে, চুক্তি বলতে কি বুঝো, যাই আসবে আসুক, আপনি শুরুতে দিবেন যে চুক্তি আইন 1872 সালের আইন, 1872। তাহলে আপনি প্রথমে লিখলেন, হ্যাঁ চুক্তি আইন 1872। তাহলে আপনি প্রথমে লিখলেন চুক্তি আইন 1872 2 এর বর্গীয় ধারায় চুক্তির সংজ্ঞা দেওয়া আছে বা আলোচনা করা হয়েছে। এরপর আপনি লিখেন যে ওই এই ধারা অনুযায়ী আইনে বলবৎযোগ্য সম্মতি হতে চুক্তি, an agreement enforceable by law is a contract। তারপর আপনি বাকি কথাগুলো আইন নিচে প্যারাগ্রাফ করে লিখেন। ইনশাল্লাহ আপনি ভিতরে কি লিখছেন এগুলো কেউ পরে দেখবে না। আমরা এক সময় দুষ্টমি করে বলতাম, যদি আপনি এলএলবি তে বেশি বড় করে লিখতে হয়, আপনার কোনো কিছু মনে না থাকে, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখে মাঝখানে আপনি একটু বড় করে লিখিয়ে 2-1 এই লেখা লিখলে হয়ে যায়, অনেক বড় হয়ে যাবে। দুষ্টমি করে বলতাম। তো একটু আপনি এক কথাকে 2-3 বার ঘুরাই ফিরে লিখে বড় করে লিখলে ওখানে 10-12 আপনাকে এমনি মার্কস দিবে। শুধু পয়েন্ট গুলো পড়বো, অন্য কোনো কথা তেমন পরে দেখে না। তবে অপ্রাসঙ্গিক কিছু লেখাটা ঠিক না, আপনাকে প্রাসঙ্গিক লিখে আসতে হবে। তো এত কথা বললাম, অনেক কথাবার্তা। এরপরে সাজেশনে আসি, আপনারা লিখেন। এই যে প্রথমে হচ্ছে টর্ট আইনে কি কি প্রতিকার পাওয়া যায়, আপনি টর্ট আইনে কি কি প্রতিকার পাবেন। লিখতেছেন আপনারা এগুলো, যারা এক্সাম দিবেন ওনারা লিখতেছেন। দেখতে স্যার টর্ট আইনে কি কি প্রতিকার পাওয়া যায়। আচ্ছা, এখানে সেন্ট্রাল ল কলেজের কেউ আছেন নাকি? জি স্যার, পারেন আপনাদের অ্যাডভোকেট হাবিবুর রহমান স্যার কি এখনো আছেন, যিনি অ্যাডভোকেট হাবিবুর রহমান স্যার? না, এখন নাই মনে হয়, আমাদের তো ক্লাস নাই। আপাতত ক্লাস নেই। ওনার বই ছিল সেঞ্চুরি, ভাইয়া প্রথম পর্ব ওনার বই পড়ছিলাম, সেঞ্চুরি অ্যাডভোকেট হাবিবুর রহমান স্যার আমার কাছে। এখন কি আমি তো বলতেছি কি হাবিবুর রহমান নাকি অন্য কিছু। ফারহানা আপু কি ঢাকা ল কলেজ নাকি সেন্ট্রাল ল কলেজ? ঢাকা ল কলেজ। ও আচ্ছা, আপনি ঢাকা ল কলেজ। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। তাহলে স্যার আমাদের যে প্রত্যেকের কোনো সমস্যা স্যার আমাদের তাহলে আইন বিজ্ঞানের সাজেশনটা যে স্যার পড়াইছেন আমরা তো স্যার পাই নাই। তারপর চুক্তির যে সাজেশন দিয়েছে স্যার ওইগুলো তো পাইনি। এগুলো কোনো কিছু পান নাই? না স্যার, আমি স্যার আজকেই প্রথম আপনার ক্লাসে স্যার, আমি আজকেই প্রথম। কিন্তু স্যার আপনাকে প্রয়োজনে কখনো পাওয়া যাবে স্যার এরকম কোন কন্টাক্ট নাম্বার স্যার যদি দিতেন আমাদের সবাইকে। আমার ফেসগুলোতে সবগুলোতে আমার কন্টাক্ট নাম্বার আছে। এই যে ফেসবুক পোস্ট এগুলোই আছে, আপনি আমার পেজে ঢুকলেই পাবেন। সলিমুল্লাহ মামুন আইডি, ওই আইডি এই দুটো নবাব সলিমুল্লাহর নাম। আমি তো ঢাকা ইউনিভার্সিটি গেছিলাম, আচ্ছা পাইছেন সলিমুল্লাহ মামুন আইডি পাইছেন, ওখানে আছে নাম্বারটা, বা লিখেও নিতে পারেন 01859301427 01859301857। এখানেও দিব আমি গ্রুপে, আপনি শুক্রবারে জয়েন হইন। আগামী শুক্রবারও আমি ক্লাস নিব। আজকে রবিবার আমার শুধু, আমি একটু ঢাকা গেছিলাম বলে আজকে রবিবারে ক্লাস নিচ্ছি। আগামী শুক্রবারও ঠিক এই সময়ে 10টার দিকে করে ক্লাস নিব, এবং এই ক্লাসগুলো হয়তো ঘন্টাখানেক উপরে নিব। আপনাদের পড়ানোর চাইতে সাজেশন দেওয়াটা জরুরি বেশি, কারণ পড়াশোনা আপনারা গাইড বই থেকে বা যাদের কাছে বই আছে ওখান থেকেও দেখে দেখে কিছু পড়তে পারবেন, কিন্তু কি পড়বেন এটা আমরা কম বুঝি একটু। আচ্ছা যা হোক, আগে টর্ট আইনেরটা লিখে নেন। টর্ট আইনে কি কি প্রতিকার পাওয়া যায়, টর্ট আইনের আলোকে ক্ষতিপূরণের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করেন। ক্ষতিপূরণ কয় ধরনের আপনার টর্ট আইন অনুযায়ী, এরপর আঘাত এবং আক্রমণের মধ্যকার পার্থক্য নির্ণয় করো।
বলেন ট্রট আইনের ক্ষতিপূরণের প্রকারভেদ কি কি প্রকারের ক্ষতিপূরণের কথা টট আইনে বলছে, এখানে সহ আলোচনা করো। এরপর আঘাত এবং আক্রমণের মধ্যকার পার্থক্য নির্ণয় করো। আঘাত আর আক্রমণের পার্থক্য এইবার বলি, আপনারা যদি টট আইন মোটামুটি পারেন এটা মাথায় রাখবেন। আমি টট আইন একটু হালকা পাতলা পরে দেখছি, আসলে জানার কোনো শেষ নেই। এখন যেভাবে আমি পড়তেছি প্রথম পর্বের পড়াশোনা, এখানে ক্লাস নিতে গিয়ে আমার কিছু কিছু পড়তে হয়, সেই সুবাদ আমি প্রায় 1000 টাকার আপনার প্রথম পর্বের মূল বইও নিছি, পুরাতন আর কি। যেগুলো পাইছি ওইগুলোর থেকে বেটার, যেগুলো যে রাইটারের বই বেটার মনে হয়েছে একটু দেখে শুনে ওই রাইটারের বইও নিছি। এবং এগুলো পরে বুঝলাম টট আইন যদি আপনি পড়েন তাইলে আমরা দণ্ডবিধি কঠিন বলি না, ফাইনালে দণ্ডবিধি 20% পড়া হয়ে যায়। বুঝাতে পারছি? আপনি যে জি, স্যার। ফাইনালে দণ্ডবিধি পড়বেন ফাইনাল পরীক্ষায়, সেই ফাইনাল পরীক্ষার দণ্ডবিধি 20% পড়া হয়ে যায়। আমরা ওখানে পড়ি নাই বলে ফাইনালের ওইগুলো একটু কম বুঝতাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই আঘাত এবং আক্রমণের মধ্যকার পার্থক্য। আঘাত আর আক্রমণ এইটা আক্রমণ স্যার যে আঘাত এবং আক্রমণের মধ্যকার পার্থক্য নির্ণয় করো। মনে হয় আঘাত আর আক্রমণ প্রায় সেম জিনিস না? মনে তো হয় সেম দিস স্যার। না, স্যার। সেম না, ছোট করে লিখে রাখেন। আঘাতের উপাদান হচ্ছে ব্যথা, বিমার, বৈকল্য, তিনটা বর্গীয় শব্দ। আঘাতের উপাদান হচ্ছে তিনটা: ব্যথা, বিমার, বৈকল্য। আপনি কাউকে ব্যথা দিচ্ছেন সেটাও আঘাত হবে। আপনি এমন ভাবে তাকে মারছেন তার আপনার বিমার চলে আসছে, অসুস্থ হয়ে গেছে, সেটাও আঘাত হবে। আর আপনি হাঁটি টাটি করে ফেলছেন, বৈকল্য। ব্যথা করে কি বললেন? বিমার, বৈকল্য। বিমার বৈকল্য। হ্যাঁ, ব্যথা, বিমার, বৈকল্য। আমাদের চিটংয়ের পাশে যারা চিটংয়ের তারা এমনি বুঝবেন, আমাদের অসুখ বিসুখ হলে বলে তার বিমার হয়েছে। ব্যথা, বিমার, বৈকল্য, এই যে বর্গীয় শব্দ অদিবস বলা। হ্যাঁ, এরপর হচ্ছে আক্রমণ। হচ্ছে কি আক্রমণ? আপনার মৌখিক অঙ্গভঙ্গি করা, এই যে মারার জন্য হাত তোলা, তারপরে আপনার বিভিন্ন উদাহরণ আছে, ওইগুলো সবগুলো আক্রমণ। এই যে লাঠি তুলে বলা আমি তোমাকে মারবো, সেটাও আক্রমণ। মারে নাই, মারার উপক্রম করছে, অঙ্গভঙ্গি করছে। হাত উঠায় বলে যদি মারবো, সেটাও তো হ্যাঁ, হাত উঠে। এরপরে মনে করেন আমরা ছোট বাচ্চাদের শাসন করতে গিয়ে এই যে তাকে মারি না, কিন্তু চেহারাটাকে এমন ভাব প্রকাশ করি যে এখনই তাকে মারবো, তার উপর আমি ক্ষুব্ধ, তাকে যে কোনো মুহূর্তে মারতে পারি, তাইলে কি সেটা হবে আক্রমণ। বুঝতে পারছেন? কিন্তু আমি এই যে ফাইনালে পড়াশোনা না করলে বা এই বই না ধরলো এই আঘাত এবং আক্রমণ নিয়ে আলোচনাই করতে পারতাম না, বলতেই পারতাম না। তাহলে ওই জিনিসগুলোকে আপনি একটু সাজাই সুন্দর করে লিখতে হবে, এতটুকু। প্রথম প্রশ্ন গেল। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে পরাত্ম দায় কি? পরাত্ম দায়ের নীতিসমূহ আলোচনা করো। আর আমার মনে হয় এই সাজেশন আবার আমাদের রাহেন সাহেব টুকিটাকি বিক্রিও করেন, হয় 50 টাকা নিবে, না হয় উনি 100 টাকা নিবে। ঠিক আছে, ওনার কাছ থেকেও আপনারা এই সাজেশন আমি যেগুলো পড়তেছি এগুলো ওনার কাছ থেকেও আপনারা নিয়ে নিতে পারবেন। এরপরে 2 নম্বরে হচ্ছে পরাত্ম দায় কি? পরাত্ম দায়ের নীতিসমূহ আলোচনা করো। তারপরে বলতেছে পরাত্ম দায়ের ক্ষেত্রে বৃত্তের দায় কিভাবে নির্ণয় করা যায়। এই যে চাকরের দায়টা কিভাবে হবে, একজন বৃত্ত ও স্বাধীন ঠিকাদারের মধ্যে পার্থক্য কি, অতি দূরবর্তী ক্ষতি বলতে কি বুঝো, অতি দূরবর্তী ক্ষতির বিধিসমূহ আলোচনা করো। এরপর হচ্ছে উৎপাত। উৎপাতের সংজ্ঞা দাও। স্যার আরেকটু যদি বলতেন স্যার, পরাত্ম দায় কি, পরাত্ম দায় নীতিসমূহ আলোচনা করো। পরাত্ম দায়ের ক্ষেত্রে বৃত্তের দায় কিভাবে নির্ণয় করা যায়, যে চাকর তার দায় কিভাবে আপনি আপনাদের গ্রুপে রাহেন সাহেবের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিচ্ছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই সাজেশন নিয়েও নিতে পারবেন।
আবার মাঝে মধ্যে কিছু কিছু সাবজেক্টে যাদের প্রস্তুতি হয়েছে তারা চাইলে এক্সামও দিতে পারবেন, যে এই সাবজেক্টের প্রস্তুতি আপনাদের কিরকম হয়েছে। এক্সাম দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু প্রস্তুতি হয়েছে বা কোন ইয়েতে প্রশ্নে মার্কস বেশি পাচ্ছেন। এরপর হচ্ছে আপনার স্যার লাস্ট একটু বলেন স্যার। হ্যাঁ, একজন বৃদ্ধ ও স্বাধীন ঠিকাদারের মধ্যে পার্থক্য কি? জি স্যার। একজন বৃদ্ধ ও স্বাধীন ঠিকাদার তাদের মধ্যে পার্থক্য কি? কিংবা তো ঠিকাদার চিনি যারা আপনার টেন্ডার ডাকে, ঠিক আছে, ঠিকাদার বলতে যে ঠিকা দেশে না। একজন বৃদ্ধ স্বাধীন ঠিকাদারের পার্থক্য স্যার। হ্যাঁ, পার্থক্য। এরপর হচ্ছে অতি দূরবর্তী ক্ষতি বলতে কি বুঝো? অতি দূরবর্তী ক্ষতির বিধিসমূহ আলোচনা করো। কি বুঝো? অতি দূরবর্তী বিধিসমূহ আলোচনা করো। বিধি। এরপর হচ্ছে উৎপাতের সংজ্ঞা দাও। উৎপাতের এটাকে স্যার 3 নাম্বার না, এইটার সাথে 3 নাম্বার উৎপাতের সংজ্ঞা দাও। কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বসাধারণের বিরুদ্ধে উৎপাতের জন্য মামলা করতে পারে? এটা কি ওই স্যার কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বসাধারণের বিরুদ্ধে উৎপাতের জন্য মামলা করতে পারে? স্যার উৎপাতের সংজ্ঞা দাও, তারপর কি লিখবো? কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বসাধারণের বিরুদ্ধে উৎপাতের জন্য মামলা করতে পারে? এই যে আপনি মনে করেন বেশ কিছু মানুষ উৎপাত করছে, উৎপাত তো আমরা বুঝি, এই যে গান বাজনা বাজায়, আপনার বিশ্রী ভাবে শব্দ করা, তারপরে আপনার ওই নানা ধরনের এই ধরনের অন্য জাতীয় জিনিস যেগুলো আছে, এগুলো এখন এই ক্ষেত্রে আপনি যারা করতেছেন তাদের বিরুদ্ধে মামলা করতে পারে। হ্যাঁ, মামলা করতে পারে। এরপর হচ্ছে ব্যক্তিগত উৎপাতের ক্ষেত্রে কি বিদ্বেষ প্রাসঙ্গিক? উৎপাত আর বিদ্বেষ একই জিনিস কিনা? স্যার ব্যক্তিগত উৎপাতের ক্ষেত্রে ব্যক্তিগত উৎপাতের ক্ষেত্রে কি বিদ্বেষ প্রাসঙ্গিক? বিদ্বেষটা প্রাসঙ্গিক কিনা? বিদ্বেষ বুঝেন? হিংসা, বিদ্বেষ, মানহানি, তাই কাছাকাছি কথাবার্তা, কিন্তু আইনে ভিন্ন ভিন্ন উপসর্গ দিয়ে আছে। ব্যক্তিগত উৎপাতের ক্ষেত্রে কি বিদ্বেষ প্রাসঙ্গিক। এরপর হচ্ছে পাবলিক ও প্রাইভেট উৎপাতের মধ্যে পার্থক্য কি? পাবলিক ও প্রাইভেট উৎপাতের মধ্যে পার্থক্য কি? পাবলিক ও প্রাইভেট উৎপাতের মধ্যে পার্থক্য কি? স্যার পাবলিক ও প্রাইভেট উৎপাতের মধ্যে পার্থক্য কি? স্যার আমি আরেকটা কোশ্চেন আপনাকে এটা জিজ্ঞেস করি, ব্যক্তিগত উৎপাতের ক্ষেত্রে কি বিদ্বেষ প্রাসঙ্গিক, তারপরে কি বলছিলেন স্যার? পাবলিক ও প্রাইভেট উৎপাতের মধ্যে পার্থক্য কি? স্যার ওইটা প্রাসঙ্গিক পর্যন্তই শেষ? হ্যাঁ, প্রাসঙ্গিক পর্যন্ত শেষ। এটা প্রাসঙ্গিক বলতে বোঝাচ্ছে আপনার উৎপাতের ক্ষেত্রে বিদ্বেষটা আসে কিনা। জি স্যার। উৎপাতের মধ্যে বিদ্বেষ আছে কিনা, সে উৎপাত কি বিদ্বেষ কি, এটা একটু আলোচনা করে। তারপর দুটোটার মধ্যে সামঞ্জস্য কি আছে, অসামঞ্জস্য কি আছে, এই জিনিসগুলো আলোচনা করা আর কি। আচ্ছা, যা হোক, আমরা যে প্রশ্নগুলো বলছি সেগুলোর থেকে একটু ছোট ছোট করে 2-1টা জিনিস আমরা আলোচনা করি, আর হয়তো পরে 3-4টা প্রশ্ন এর বাইরে দিয়ে দিবি, ঠিক আছে? যতটুকু আসছে ততটুকু একটু ছোট করে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে আক্রমণ, আঘাত আর এদের মধ্যে পার্থক্য। একেবারে স্পেসিফিক বললে বই থেকে আমার কাছে আলতাফ স্যারের বই আছে। আপনারা আলতাফ স্যারের বই পড়ছেন কখনো? হীরা পাবলিকেশনের স্যার এবি সিদ্দিকী স্যারেরটা আছে আমার কাছে। এবি সিদ্দিকী স্যারেরটা আছে না? ওনাদের দুইজনের আমি কিছু কিছু আমার কাছে স্যার দুইটা আছে স্যার, স্যার এবি সিদ্দিকও আছে আর জহির স্যারেরটা আছে। এমনি বই এখন বেশি চলে জহির স্যারেরটা, তার কারণ জহির স্যারেরটা একটু তুলনামূলক সোজা, আর উনি ইয়েতে আসেন তো, আপনার কি বলে ফেসবুক লাইভ টাইভে আসেন তো, সেই কারণে। আলতাফ স্যার আইডিয়াল ল কলেজের প্রিন্সিপাল ছিলেন,
ঢাকা আইডিয়াল ল কলেজ আছে না, এখানে আইডিয়াল ল কলেজের কেউ আছেন? আপাতত নেই, তবে এই আইডিয়াল ল কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন, আলতাফ স্যার। যা হোক, বেশ বই পুস্তকও লেখছেন, তো সে সুবাদে অন্য কোনো বই না পেয়ে কিনে। এরপরের কথা হচ্ছে আপনার আক্রমণ, অ্যাসল্ট। ঠিক আছে, আক্রমণটা কি? আক্রমণ হচ্ছে আঘাত করার ইচ্ছা ও ক্ষমতা সহ অপকৃত ব্যক্তির দেহে আঘাত করার উদ্যমকে আক্রমণ বলে। আমরা উদ্যম বলতে কি বুঝি? অনেকটা আগ্রহ বুঝাই, বলে যে সে উদ্যমী। উদ্যমী কি? সে আগ্রহী, ওই কাজ করতে পরিশ্রমী। এই যে আমরা যে বিনা টাকায় পড়াচ্ছি বলতেছি, ওখানেও কি করি না, ক্ষান্ত দিই না। এটা এই শব্দ হচ্ছে আপনার অনেকটা উদ্যমী দিয়ে বুঝাই। এরপরে বলতেছেন উনি আক্রমণ সংগঠনের জন্য আঘাত করার উদ্যম থাকতে হবে এবং একইভাবে উক্ত উদ্যম কার্যকরী করার ইচ্ছা ও ক্ষমতা অপকর্মকারীর থাকতে হবে। তাহলে আক্রমণটা কি? এক ধরনের অপকর্ম। আক্রমণ কি? এক ধরনের অপকর্ম। অপকর্ম। সেটা অপকর্ম কেন? এটা আক্রমণের জন্য শাস্তিও আছে, এটা অপরাধ, শুধু অপকর্ম না। আক্রমণ এক ধরনের অপরাধও। এরপরে বলতেছে আপনার উক্ত উদ্যম দ্বারা অপকৃত ব্যক্তির মনে আঘাত হবেই, এই মর্মে ভীতির সৃষ্টি হতে হবে। তাই এই সকল উপাদানগুলির সবগুলি উপস্থিত থাকলে অ্যাসল্ট অনুষ্ঠিত হবে এবং ব্যক্তির প্রতি অনধিকার প্রবেশ বলে গণ্য হবে। তাইলে আমরা যে পরবর্তীতে পড়ব অনধিকার প্রবেশ, আমরা এতদিন পড়ছিলাম অনধিকার প্রবেশ হয় কোনো জায়গায়। তাইলে আক্রমণ করতে গিয়ে বুঝলাম আক্রমণটা কোনো ব্যক্তির প্রতি অনধিকার প্রবেশ। আসলে কি নেই? আপনার বা আমার কোনো অধিকার নেই অন্যজনকে আক্রমণ করার। এখন আমরা কখন আক্রমণ করি? কেউ একটু অন্যায় করলে আমরা স্বাভাবিক আক্রমণ করি। আমাদের চিটংয়ের এখানে কে আছেন? আছেন না দুই একজন? আজকে একটা কাজে আসাদগঞ্জ ঢুকছিলাম, খাতুনগঞ্জের পাশে। এখন দেখা গেল ওখানে তো চিপা রাস্তা, ট্রাক আসতেছে এক পাশ থেকে, তার পিছনে যে ব্যাটারি রিক্সা গুলো আছে এগুলো পুরো 3 লাইন হয়ে এক পাশে রাস্তা ব্লক। এখন না পেরে এক দোকানদার আসি দিছে একজন দুইজনকে থাপ্পড়, যারা 3য় নাম্বার লাইনে ছিল তাদেরকে। তাহলে এটা হচ্ছে কি? বৈধ আক্রমণ, অনেকটা শাসন করা। সে অন্যায় করছে, তাকে তুচ্ছভাবে শাসন করছে। আর আক্রমণটা হচ্ছে কি? সে কোনো অন্যায় করেনি, কিন্তু তার প্রতি কি করছে? ভয়ভীতি দেখায় আঘাত করছে, তার শরীরে অনধিকার প্রবেশ করছে। বা অনধিকার প্রবেশ না করে অনধিকার প্রবেশের ভয় দেখাইছে। এই যে আপনার লাঠি দিয়ে মারার অঙ্গভঙ্গি করা বা মুখে বলা, হাতে লাঠি আছে আমি তোমাকে লাঠি দিয়ে মারবো, তাইলে আমাদের আইনে বলতেছে সেটা আক্রমণ। এরপরে আপনার এই যে ছোট বাচ্চা কি করছে, খেতে গিয়ে বাটি থেকে খাবারগুলো ফেলে দিছে। তাইলে যিনি রান্না বান্না করছেন, খিচুড়ি হোক, সেটা কি জানি বলছে, অন্য খাবার হোক, পিঠা পায়েস যেটাই হবে হোক, উনি রেগে গেছেন না? কিন্তু রেগে গিয়ে কি করে? ছোট বাচ্চাকে কি মারে? মারে না, কিন্তু চেহারাটা এমন ভাবে করলো, হ্যাঁ, চেহারাকে এমন ভাবে ভাব দেখালো তাকে এখনই মারবি। এবং আপনি মারেন নাই, আপনার চেহারা দেখে বাচ্চাটা কি করছে? কান্না করে দিছে। এরকম ঘটে না? জি স্যার। সে অবুঝ বাচ্চাও বুঝতেছে কি আপনি তাকে
ভয় দেখাচ্ছে। তাইলে আইনে বলতেছে আমাদের এগুলো আক্রমণ। অনেকে বলে না আইন মনে থাকে না। আইন কেন মনে থাকে না জানেন? আমরা আইনকে স্টাডি করি না এবং জটিল ভাবে নিই। দুনিয়ার সব আইন আমাদের আশপাশে আছে। আইনে বলা আছে আপনি যে রাস্তায় হাঁটতেছেন আপনি কোন পাশে হাঁটবেন। এই যে ভাইয়া আপনাদেরকে বলছি না যে চিঠিপত্র লিখেন নাই, আইনে বলা আছে আপনি কোন বয়সে চিঠিপত্র লিখবেন, এটাও আইনে বলা আছে। প্রত্যেকটা জিনিসের বললাম না একটা সময় আছে, ঋতু আছে, আমরা 6 ঋতু পড়ছি, সবকিছু এরকম, আইনটাও ঠিক এইরকম। এখন আপনি কল্পনা করতে পারেন একটা অবুঝ শিশু, সেও বুঝতে পারতেছে কি আপনি তাকে আক্রমণ করতে চাচ্ছেন। এটাই হচ্ছে আমাদের আইনের ক্ষেত্রে গিয়ে আক্রমণ। এরপরে মনে করেন আপনারা যে বই থেকে পড়বেন ওই বইতে যদি আক্রমণ নিয়ে কোনো আইনবিদের কোনো কথাবার্তা থাকে তাহলে সেটাও আপনারা লিখতে পারেন। এখানে বলছে আপনার মিথ্যা কারাবাসের সংজ্ঞা দিতে গিয়ে আপনার এই আক্রমণ নিয়ে লিখছে। আবার এরপরে মিথ্যা কারাবাসের মামলা আছে, এইগুলো একটু হালকা পাতলা রিডিং করে নিয়ে তারপরে আক্রমণ, এরপরে আঘাত, এরপর এখানে একটা টার্মস আছে একজন বেসরকারি ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন কিনা। আমাদের আইনে বলতেছে আপনার টর্ট আইনে বলতেছে গুরুতর অপরাধ সংগঠন করছে বলে সন্দেহ হলে তাহলে একজন বেসামরিক ব্যক্তিও কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এই টর্ট আইনে এই জিনিসটাও বলা আছে। একজন আপা বলছিলেন না যে হ্যাঁ না প্রশ্ন আসলে তখন আমরা কি করব, এই হ্যাঁ না প্রশ্ন উদাহরণ হচ্ছে এটা যে আপনাকে প্রশ্ন করলো একজন বেসরকারি ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন কিনা, দিয়ে দিলে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আপনি তখন লিখবেন কি যে আমাদের টর্ট আইন অনুযায়ী একজন বেসরকারি ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। টর্ট আইন কত সালের আইন কেউ পরে দেখছেন? টর্ট আইনটা কত সালের আইন? 1857, 1857 সাল সম্ভবত। 1857 সাল। আচ্ছা আমি একটু প্রথমে দেখি। আপনার এই যে বার কাউন্সিলের বা ফাইনালের স্টুডেন্ট পড়াতে পড়াতে ওই জিনিসগুলো মুখস্থ যতটুকু পারি এইগুলো চেষ্টা করি না বা পড়া হয় না, সেই সুবাদে এইগুলো একটু কম মনে থাকে, কম পারি। যা হোক আপনারা নেটে চার্জ দিলেও পাবেন টর্ট আইন কত সালের আইন, এটা নেটে চার্জ দিলেও পাবেন। একটু দেখে নিয়েন, তখন আপনারা টর্ট আইন লিখে এই যে টর্ট আইন এত সালের আইন এটাও এক লাইন লিখতে পারলেন। আচ্ছা এরপর হচ্ছে আমাদের এই আক্রমণটা নিয়ে কথাবার্তা, আক্রমণের পরে আঘাত নিয়ে কথাবার্তা। তারপরে যে জায়গায় ছিলাম আমরা কি করতে পারে, আপনার গুরুতর কেউ যদি ইয়ে করে অপরাধ করে তখন তাকে ওই ইয়ে করতে পারে, কি বলে এটাকে, কোন সাধারণ ব্যক্তিও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে ওই প্রশ্নের ক্ষেত্রে আমরা বুঝলাম কি সেটাও পারে, গুরুতর ইয়ে করতে পারে। আপনার আঘাত করলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যদি গুরুতর কোনো অপরাধ করে। এরপর হচ্ছে আমাদের আঘাতের সংজ্ঞা। অ্যাসল্টে আরো কিছু ব্যাপার স্যাপার আছে। অ্যাসল্টে বলতেছে আপনার শুধুমাত্র মুখের কথায় অ্যাসল্ট সংগঠন
যথেষ্ট বলে বিবেচিত হয় না, অঙ্গভঙ্গি প্রদর্শনও প্রয়োজন। তাহলে শুধু মুখে যদি বলি আমি তোমাকে মারবো, সেটা অ্যাসল্ট হবে না, তার জন্য আমাকে কি করতে হবে? অঙ্গভঙ্গি করতে হবে। এখানে উদাহরণ দিয়ে বলতেছে, যেমন মুষ্টাঘাত করতে, উদ্যত হওয়া, মারতে গিয়ে বা বন্দুক উঠানো ইত্যাদি অ্যাসল্ট হিসাবে গণ্য হয়। মুষ্টাঘাত করা, এদের ঘুষি মারার জন্য মুষ্টিবদ্ধ করা, তারপরে আপনার কাউকে মারার জন্য এগিয়ে যাওয়া, আমি যে জায়গায় দাঁড়ায় আছি ওই জায়গা থেকে আপনার দিকে তেড়ে গিয়ে বলতেছে আমি আপনাকে মারবো বা আমি তোমাকে মারবো, তাহলে সেটা কি হবে? এই যে হেঁটে আপনার দিকে আগে গেলাম, ওইটাও আপনার আক্রমণ হয়ে যাবে। এরপরও বন্দুক উঠাই বলা বা লাঠি উঠাই বলা, আমি তোমাকে লাঠি দিয়ে এক্ষুনি মারবো। এরপরও বলতেছে, কিন্তু এরূপ দূরত্ব হতে যদি কারো প্রতি ভয়ভীতি প্রদর্শন করা হয় যা কার্যকরী আদৌ সম্ভব নয়, তবে উহা অ্যাসল্ট বলে বিবেচিত হবে না। এবার ব্যতিক্রমটা বলতেছে, আমি কি করছি, আপনাকে ফোনও বলতেছি, এই যে আমাদের শাহিন আপা সিলেট থাকেন, ওনাকে বলতেছি আমি আপনাকে মারবো ফোনে, তাহলে আমাদের আইনে কি বলতেছে? সেটা বিশ্ব প্রদর্শন যেহেতু হয় না, এমন দূরত্ব আমার আর ওনার মধ্যে আমি কি করতে পারবো না, চাইলে ওনাকে মারতে পারবো না, এটা কখনো কার্যকরী হবে না। তাইলে এটা কি হবে না? অ্যাসল্ট বলে, আক্রমণ বলে বিবেচিত হবে না, গণ্য হবে না। এরপরে বলতেছে, যেমন এক দালানের বারান্দা হতে অন্য দালানের বারান্দায় দণ্ডায়মান কোনো ব্যক্তিকে মাটি দ্বারা মারার ভয় দেখানো হলে উহা অ্যাসল্ট বলে বিবেচিত হবে না। মনে করেন আমরা সামনাসামনি দুইটা বিল্ডিং, রাস্তার এই পার আর ওই পার, এখন আমি এখান থেকে বলতেছি সিলজাই যে আমি তোমাকে মারবো, এটা বলে আমার হাতে যে টেনিস বল আছে বা মাটির দলা আছে, এই যে পাথরখণ্ড আছে, ওইটা দিয়ে আমি আপনাকে মারবো বলে এখান থেকে ইশারা ইঙ্গিতে মুখে বলতেছি। কিন্তু দেখা গেল কি, এখান থেকে ওখানে এই ডিল আমি ছুঁড়ে মারতে পারবো না, অত দূরত্বে একজন ব্যক্তি ডিল ছুঁড়ে মারতে পারে না, হয়তো আমার গলার শব্দ আওয়াজটা যাবে কিন্তু ঢিল যাবে না, তাহলে বলতেছে ওইটাও কি হবে না, আক্রমণ বলে বিবেচিত হবে না। পক্ষান্তরে বন্দুক দেখানো হলে উহা অ্যাসল্ট হবে। এখন আমি যদি বন্দুক দেখাই বলি, তাহলে সেটা অ্যাসল্ট হয়ে যাবে, আক্রমণ হবে। আবার বন্দুকে যদি গুলি না থাকে এবং উহা যদি বিপরীত পক্ষের জানা থাকে, তাহলে একে তার মনে ভয়ভীতি না আসা স্বাভাবিক, ফলে সেই ক্ষেত্রে উহা আক্রমণ হবে না। তাইলে দেখেন আইনের মারপেস কি। প্রথম কথা হচ্ছে, আপনি যদি বন্দুক দেখান বলতেছে আক্রমণ হবে, এরপরে বলতেছে যাকে বন্দুক দেখাচ্ছে সে যদি জানে আপনার আওয়াজ ফাঁকা, আপনার বন্দুক ফাঁকা, ওখানে গুলি নেই, তাইলে আপনি বন্দুক দেখালো আক্রমণ হবে না, কারণ বন্দুক তো আর আপনি এই বিল্ডিং এর বারান্দা থেকে ওই বিল্ডিং এর বারান্দায় মেলা দিতে পারবেন না, যাবে না ডিলের মতো। কিন্তু আপনি প্রথমে যখন বন্দুক দেখাইছেন এবং সে যদি বিশ্বাস করে ওখান থেকে দাঁড়ায় যে আপনার বন্দুকে গুলি আছে, আপনি গুলি করতে পারবেন, সে ভয় পেল, সেটা আক্রমণ হবে। কিন্তু সে যদি জানে যে আপনার বন্দুকের গুলি শেষ, আপনি গুলি করতে পারবেন না, তাইলে সেটা কি হবে না, হবে না, যেহেতু ওখানে ভীতি আসবে না। বুঝছেন তো আক্রমণের কি কি উদাহরণ দিচ্ছে বা কিভাবে বিশ্লেষণ করছে। এরপরে বলতেছে আঘাতের সংজ্ঞা ও ব্যাখ্যা। আইনসঙ্গত কারণ ছাড়া আক্রমণের সাথে অপকৃত ব্যক্তির দেহ স্পর্শ করলে আপনার কি হবে, আক্রমণ সংগঠিত হবে। এখানে আঘাত ইংরেজি কি লেখছে জানেন? ব্যাটারি। ব্যাটারি। আর আমরা যখন ঘুষ দিই, বুঝতে পারছে, তখন ওইটাকে বলি ব্যাটারি। ব্যাটারির মূল কাজ কি? এই যে ডিবি পুলিশকে টাকা পয়সা দিতে হবে, জি, ডিবি পুলিশকে টাকা পয়সা দিতে হলো, সেটাকে আমরা বলি ব্যাটারি। ব্যাটারি, আপনার ব্যাটারির মূল কাজ কি?
পাওয়ার দেওয়া, ক্ষমতা দেওয়া। পাওয়ার দেওয়া, ক্ষমতা দেওয়া। আমাদের সবার মোবাইলে ব্যাটারি আছে, সে ব্যাটারি এই ক্ষমতা পায় কোথায় থেকে? যখন এটাকে চার্জ দেওয়া হয়, বিদ্যুৎ দেওয়া হয়। তো পুলিশকে আপনার ডিবি পুলিশকে ব্যাটারি দেওয়া মানে তাকে ক্ষমতা দিয়া, চার্জ দিয়া। স্যার এটা প্রথম শুনলাম, ব্যাটারি দেওয়া। আচ্ছা, আমিও আঘাতের ক্ষেত্রে ব্যাটারি প্রথম শুনছি, কারণ আমরা যে ফাইনালে পড়ছি আঘাত, ওইটা হচ্ছে হার্ট। আঘাতকে ফাইনাল ইংলিশে বলে হার্ট, HURT। ইনজুরি বলে না স্যার? ইনজুরি ওখানে ইনজুরি শব্দ ব্যবহার করা নেই, ওখানে বললাম তো হার্ট আর হার্ট, আঘাত, গুরুতর আঘাত। আচ্ছা, যা হোক, আমরা পড়াশোনায় থাকি, তাইলে এখানে হচ্ছে ব্যাটারি। স্যার একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলেন। স্যার পারর্থ দায়ের ক্ষেত্রে বৃত্তের দায় বলছেন স্যার? বুঝিনি এই কথা। স্যার কিসের দায় বলছে আপু? স্যার আমি কি স্যারের কথা বলি? বৃত্তের দায়। বৃত্তের দায়? হ্যাঁ হ্যাঁ, ওই যে চাকর, চাকরের চাকর। বৃত্ত বলতে চাকর। হ্যাঁ, ওই ভাতের বৃত্ত। তাহলে স্যার এই কোশ্চেনটা কি এটা স্যার? স্যার কোন ব্যক্তি বৃত্ত নাকি স্বাধীন ঠিকাদার তা কিভাবে বোঝা যায়, অথবা বৃত্ত বা বৃত্ত ও স্বাধীন ঠিকাদারের পার্থক্য? এটা আমি আপনাকে বলি। আপনি মনে করেন স্বাধীন ঠিকাদার যিনি বা কন্ট্রাক্টর যিনি, সাধারণত আমরা বলি যে আমি কিসের ব্যবসা করি, আমি কন্ট্রাক্টরই করি। ইট বালুর ব্যবসা করে হতে পারে না? হ্যাঁ, ইট বালি, যা হোক, বলতেছি আসতেছি। আমরা সাধারণত ছোটবেলা কন্ট্রাক্টর বলতে কি বুঝতাম জানেন? এই যে রাস্তাঘাট গুলো ঠিক করে না, জি স্যার। ওইটাকে আমরা বেশিরভাগই ওই কন্ট্রাক্টর বলে বুঝতাম। স্যার আমি ঠিকাদার বুঝতে পারছি, কিন্তু আমি স্যার বুঝি নাই যে বৃত্ত। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে আপনার একজন কন্ট্রাক্টরের দায়িত্ব যা, উনি তো মালিক, উনি ঠিকাদার। এখন উনি কি করেন, তার দায়িত্ব কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এটার থেকে সে মুক্তি পাওয়ার জন্য সে কিসের আশ্রয় নেই? সে বলে আমি ওখানকার বৃত্ত, চাকর, ওখানে কাজ করি, আমি শ্রমিক। ঠিক আছে, সে এই অজুহাত দেয়। সাপোজ মনে করেন এই যে কিছুদিন আগে হলো না আপনার কি মেট্রো রেলের পার্টস একটা পরে গিয়ে একজন মারা গেল না? হ্যাঁ, আবুল কালাম। হ্যাঁ, তাইলে ওই ক্ষেত্রে মনে করেন ওই মেট্রো রেলের ঠিকাদার যে, সে তাকে নিজেকে পরিচয় দিচ্ছে কি, আমি ওখানকার বৃত্ত, আমি কি হলো। যেমন সাপোজ একেবারে বাস্তব বলি, ক্লায়েন্ট আসছে, তারা কি করছে, আপনার আবুল খায়ের গ্রুপ আছে না, আবুল খায়ের গ্রুপের বেশ কিছু চা পাতা চুরি করে বিক্রি করে ফেলছে। এই দুই একজন তাদের এসআর, অন্য কোম্পানির এসআর মিলিয়ে আমাদের চট্টগ্রামের 2 নম্বর গেট থেকে বাইজিৎ থানার আশপাশে বড় বড় যে দোকানগুলো ছিল, ওইগুলোতে তারা প্রায় 2-3 ট্রাক চা পাতা বিক্রি করে ফেলছে। এখন এটা বড় একটা ঘটনা না, আবুল খায়ের গ্রুপ তো ছোটখাটো কোনো গ্রুপ না, তারা 5 লাখ থানায় মামলা করছে, অনেক বড় গ্রুপ, 5 লাখ থানায় মামলা করছে। মামলা করার পরে পুলিশ এসে এবার যে মূল কালপিট তাকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার পরে সে মোটামুটি সবকিছু স্বীকার করছে কোন কোন দোকানে কে নিছে। ওখানে এটা যখন তাকে ধরছে, এর দোকানের মালিক টালিক এগুলো জেনে গেছে না, তারা তার দোকানের দ্বারা কাছে আসে না, কিন্তু দোকান তো আর বন্ধ নেই, দোকান তো চলতেছে। পুলিশ এসে আপনার কেসে যাকে পাইছে তাকে ধরে নিয়ে গেছে, বা সাপোজ মালিককেও ধরে নিয়ে গেছে। তো মালিক ওই ক্ষেত্রে জামিনের জন্য বলতেছে কি, আমি দোকানের মালিক না, আমি এখানে চাকরি করি। এটা কি তার কপালে লেখা আছে? কর্মচারী, বৃত্ত। এই যে আপনার ঘরে আসছে না, ইয়াবা পাইছে, ঠিক আছে, আপনি ঘরে চাকরি করেন, কাজ করেন, হতে পারে না। এইটা এখন ওই দুটোটার মধ্যে পার্থক্য কি, ওইটা আলোচনা করা। আচ্ছা, যা হোক, এই প্রশ্ন আপনাদের নেক্সট ক্লাসে আলোচনা করে দিব। আপনাদের পেন নেওয়ার মতো তেমন কোনো কিছু নেই, ওই জিনিসগুলো সূক্ষ্ম জিনিস, এগুলো একটু কঠিন। এখন এরপরে বলতেছি কি, আইনসঙ্গত কারণ ছাড়া আক্রমণের সাথে অপকৃত ব্যক্তির দেহ স্পর্শ করলে আঘাত সংগঠিত হয়, ব্যাটারি সংগঠিত হয়। তাহলে আপনার অ্যাসল্ট হচ্ছে দেহ স্পর্শ না করা পর্যন্ত,
এখন আপনি অ্যাসল্ট যখন দেহে স্পর্শ করবে তখন সেটা হয়ে যাবে আঘাত, ব্যাটারি। অর্থাৎ আইনসঙ্গত কারণ ছাড়া রাগের বশবর্তী হয়ে বা বিরুদ্ধে মনোভাব নিয়ে কারো শরীরে বল প্রয়োগ করা হলে উহা ব্যাটারি বলে গণ্য হবে। অবশ্য বল প্রয়োগ সামান্য স্পর্শ বুঝাবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত অপকৃত ব্যক্তির, যে ব্যক্তির প্রতি অন্যায় করা হয়, দেহ স্পর্শিত না হয় ততক্ষণ পর্যন্ত উহা অ্যাসল্ট এবং অ্যাসল্টের সবগুলো উপাদান সহ অপকৃত ব্যক্তির দেহ স্পর্শিত বলে উহা ব্যাটারিতে পরিণত হয়, আঘাত হবে। তবে কাজটি অবশ্যই স্বেচ্ছা প্রণোদিত হবে, তার মানে ইচ্ছাকৃতভাবে হতে হবে, অনিচ্ছাকৃতভাবে হলো না। আমরা এই যে বাইতুল মোকাররমের আশপাশে হাঁটতেছেন না, বা গুলিস্তানের আশপাশে হাঁটতেছেন, আপনি ওখানে ধাক্কা খাবেনই, আপনার দেহ স্পর্শ হবেই। তাহলে এটা কি ওই স্পর্শ ইচ্ছাকৃত ভাবে না বা স্বেচ্ছাকৃত ভাবে না। তাহলে ইচ্ছাকৃত ভাবে স্বেচ্ছাকৃত ভাবে হলে সেটা হবে আঘাত, আর ইচ্ছাকৃত ভাবে স্বেচ্ছা প্রণোদিত না হয়ে হলে সেটা আঘাত হবে না। এরপরে বাদী বিবাদীতে চলে আসছে সারে। বিবাদীর হাত দিয়ে অপর ব্যক্তি বাদীর মুখে চর মারলে সেখানে বিবাদীর কাজ স্বেচ্ছা প্রণোদিত বলে বিবেচিত হয় না বলে উহা ব্যাটারি হবে না। বিবাদীর হাত দিয়ে আরেকজন ব্যক্তি বাদীর মুখে চর দিছে, বিবাদীর হাত দিয়ে কি করছে, আপনার বাদীর মুখে অন্য কেউ থাপ্পড় দিছে, হাত আমার, আমি মারি নাই কাউকে, আমার হাতটা আরেকজনে কি করছে, ধরে আরেকজনকে আঘাত করছে, তাহলে বলতেছে সেটা আঘাত হবে না। রাগের বশবর্তী হয়ে কারো কান ধরা, কারো শরীরে পানি ছিটানো, দুর্গন্ধ ছড়ানো ইত্যাদি আঘাত বলে গণ্য হয়। তাহলে আমরা দেখি কি কিছু পাগল ছাগল এই যে আপনার ময়লা টয়লা ছুঁড়ে মারে, ওইগুলো কি হবে, আঘাত হবে। এরপরে বলতেছে অ্যাসল্ট এবং আক্রমণের মধ্যে, আক্রমণ এবং আঘাতের মধ্যে পার্থক্য কি, পয়েন্টগুলো একটু লিখে নিন। আক্রমণ এবং আঘাতের মধ্যে পার্থক্য হচ্ছে প্রথমে শারীরিক স্পর্শের প্রশ্নে, শারীরিক স্পর্শের প্রশ্নে। এর নিচে লিখেন ইচ্ছা বাস্তবায়নের প্রশ্নে, ওই প্রশ্নের নিচে আপনি ডট ডট দিয়ে দিতে পারবেন, ইচ্ছা বাস্তবায়নের প্রশ্নে। এর নিচে লিখেন বিবাদীর অভিপ্রায় বিবেচ্য হওয়ার প্রশ্নে, বিবাদীর অভিপ্রায় বিবেচ্য হওয়ার প্রশ্নে। এরপরে বলতেছে যুক্ত হওয়ার প্রশ্নে, তারপরে বলছে উদ্যত হওয়ার প্রশ্নে, এরপরে বলতেছে অপরাধের গুরুত্বের প্রশ্নে। উক্ত হওয়ার প্রশ্নের পরে কি, উদ্যত হওয়ার প্রশ্নে। উদ্যত হওয়া বলতে আপনার হাত তোলা আর কি, বা ইশারা করা। বাংলায় উদ্যত দুইটা শব্দ, একটা হচ্ছে রস্য দয় ধ ত, এটা দিয়ে বুঝায় আপনার এই যে মানুষে ইয়ে করা বলে না, কি বলে এটাকে, অহংকার করা। সে অহংকার বানান হচ্ছে অহংকারের প্রতিশব্দ উদ্যত যেটা, সেটা হচ্ছে এটা। আর একটু উদ্যত হচ্ছে আপনার রস্য দয় জফলা ত, অপার্থ। এটা হচ্ছে আপনার উদ্যোগ নেওয়া, অ্যাটেম্প নেওয়া, সেটা এখানে। এরপরে বলতেছে অপরাধের গুরুত্বের প্রশ্নে, সবগুলাকে শেষে স্যারে প্রশ্ন যোগ করে দিছে। এরপরে বলতেছে অ্যাসল্টের ক্ষেত্রে অপকৃত ব্যক্তির যার প্রতি অপকার করা হয় দেহ স্পর্শ করার প্রয়োজন হয় না। এখানে মনে রাখবেন আক্রমণ আর আঘাত দুটোটার মাধ্যমে অন্য কোনো ব্যক্তির অপকার করা হয়। কি করে, আপনার আক্রমণের মাধ্যমে আপনি আমাকে আক্রমণ করছেন, তার মানে কি আমার অপকার করছেন, আমাকে এক ধরনের ওই বেইজ্জত করছেন, অপমান করছেন, এই জাতীয় বুঝায়। এরপরে আঘাত করা
আপনি মৌখিকভাবে বলার পরে এটা কাজেও পরিণত করছেন। আপনি যখন মুখে বলছেন আমি তোমাকে মারবো, তাহলে এটা হয়েছে আক্রমণ। এখন এটা বলার পরও যদি আপনি সত্যি সত্যি থাপ্পড় একটা দিয়ে দেন, তাহলে এটা কি? আমরা বলি না এই যে সিনিয়র কোনো কিছু করছে, জুনিয়রও যদি তাকে মারে তাহলে এটা খারাপ দেখাবে, বা আক্রমণ, আঘাত, এই জাতীয় ব্যাপার স্যাপার গুলো। এই উদ্যত শব্দটা হচ্ছে ওখান থেকে। এরপরে বলতেছে ওই দেহ স্পর্শ করার প্রয়োজন হয় না। আর আক্রমণে বলতেছে পক্ষান্তরে ব্যাটারির ক্ষেত্রে সরাসরি বা কোনো বস্তুর মাধ্যমে অপকৃত ব্যক্তির দেহ স্পর্শ করা অত্যাবশ্যক। আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আপনারা যখন আঘাত নিয়ে লিখবেন তখন আঘাতের প্রতিশব্দ এই ব্যাটারি ইউজ করবেন। আপনার যখন ব্যাটারি লিখছেন, ঠিক আছে, তখন স্যারে মনে করবে যে আপনি কিছু হলেও পড়াশোনা করে আসছেন। আঘাতকে যে ব্যাটারি বলে এই টটাই নিয়ে, সেটা উনি বুঝতে পারবেন যে আপনি কিছু একটু পড়ছেন। আপনাদের যাদের অন্যান্য বই আছে ওখানে আঘাতকে কি ব্যাটারি লিখছে নাকি এখানে স্যারে লিখছে? স্যার কিছু লিখে নাই স্যার, জাস্ট বইতে লাগে। স্যার কিছু তো লেখেন। স্যার লিখছে, ব্যাটারি লিখছে স্যার, লিখছে স্যার, লিখছে। আপনি দুই একটাতে লিখলে হলো না, আমি চিন্তা করছি কোন আমি যে বই পড়তেছি। স্যার এখানে একটা পয়েন্ট আছে প্রতিশব্দগত, ওইখানে লিখছে ব্যাটারি বা হার্ট। ব্যাটারি বা হার্টও লিখিয়েন, সমস্যা নেই। জি স্যার। নিজের একটু জানেন সেটা বোঝা গেল। স্যার স্যার একটা কথা জিজ্ঞেস করব। বলেন। স্যার এইখানে যে আপনি বলছেন কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বসাধারণের বিরুদ্ধে উৎপাতের জন্য মামলা করতে পারে, এই কোশ্চেনটা কি স্যার এইখানে এইটা যে উৎপাতের জন্য কে মামলা দায়ের করতে পারে? এটা সেম জি প্রশ্ন। স্যার। এই জি প্রশ্ন স্যার, আমরা thank you, sir. আলোচনা করে দিব, কোনো সমস্যা নেই। স্যার আমি খুঁজে খুঁজে বের করতেছি, আর আপনার কথা শুনতেছি, তো এর জন্য যেখানে প্রবলেম খুঁজে পাচ্ছি সেখানে আপনাকে জিজ্ঞেস করতেছি। ঠিক আছে, তাইলে আলহামদুলিল্লাহ। আর স্যার আরেকটা কথা স্যার, এখানে যে পাবলিক বলছেন, পাবলিক বলতে ব্যক্তিগত বুঝাইছে না স্যার? পাবলিক বলতে বুঝাইছে সাধারণ, জেনারেল। পাবলিক বলতে সাধারণ। হ্যাঁ। স্যার, তাহলে এখানে কি লিখলো? ব্যক্তিগতের মধ্যে পার্থক্য, পাবলিক আর ব্যক্তিগতের মধ্যে পার্থক্য। তার মানে সাধারণ ওই আর আপনার মধ্যে পার্থক্য, জেনারেল আর আপনি ব্যক্তি, আপনার মধ্যে পার্থক্য। এগুলো আলোচনা করে দিব। তো পেন নিয়ে এই দুইটা ক্লাস করে আজকে এবং শুক্রবারে আপনাদের যতটুকু সম্ভব প্রটাইনটা করে দিব। আমি দেখছি প্রটাইন থেকে আবার প্রশ্ন বেশি কমন আসে। এই যে মনে করেন আপনারা পড়ার সময় আর একটু ইঙ্গিত দিয়ে রাখি, এটা 23 সালে আপনারা পরীক্ষা দিবেন যে 21 সালের প্রশ্নটা একটু ভালো মতো করিয়েন। 21 সালের প্রশ্ন স্যার, এটা কি সব সাবজেক্টের ক্ষেত্রে স্যার? সব সাবজেক্টের ক্ষেত্রে? না, এটা টটাইনের ক্ষেত্রে, এটা তো বলেই দিলাম। টটাইনের ক্ষেত্রে কমন বেশি পাবেন এবং বেশি আনকমন থাকে আইন বিজ্ঞানের টপিকস অনেক বেশি। মনে করেন গুরুত্বপূর্ণ টপিকসে আসে 70টা, তাইলে ওখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন করতে পারে, তবে প্রায় কাছাকাছি উত্তর। স্যার আমাদের যদি আইন বিজ্ঞানের কোশ্চেন গুলো স্যার একটু দিতেন স্যার, কিভাবে পাবো স্যার? সমস্যা নেই, এটা টেনশন। আপনি রাহেন সাহেবকে ফোন দিল, ওনার কাছে আছে সাজেশন গুলো, নিয়ে নিতে পারবে। ক্লাসের মাঝখানে তো বলছি হয়তো উনি 50 টাকা বা 100 টাকা নিবেন। না স্যার, সে রায়হান স্যারের কাছ থেকে স্যার আমি একটা সাজেশন নিয়েছিলাম স্যার, কিন্তু এটা তো স্যার অনেক লেন্দি স্যার, এত বড়টা পড়বো কিভাবে স্যার? স্যার একটু সংক্ষিপ্ত দিলে ভালো হয়, আমাদের তো পরীক্ষা তো সামনে। সংক্ষিপ্ত সাজেশনের জন্য একেবারে 5-6টা করে কোয়েশ্চেন দিব। সেটার জন্য আপনাদের পরীক্ষা যেদিন হবে তার 2 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন আগে ওই সংক্ষিপ্ত প্রশ্ন দিব ইনশাল্লাহ। এইটা এখন দেয়া যাবে না, ঠিক আছে? এই যে ঋতুর কথা বলছি না আপনাদেরকে, যে সময়টা সেই সময় ওইটা দিবেন কি ভাইটি, যাতে আপনারা দ্রুত অন্ততপক্ষে পাস করতে পারেন, ঠিক আছে? পাস করলে হবে স্যার, 12 নাম্বার পাইতে হবে না, 20 নাম্বার।